আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ই-ভ্যালি থেকে গ্রাহকের টাকা ফেরতের সুযোগ দেখছেন না আইনজীবীরা, মামলা করার পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয়। বিএনপির সভাতে সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির বৈঠক বললেন ওবায়দুল কাদের। সংবিধান অনুযায়ী গঠন হবে নির্বাচন কমিশন। শিগগিরই স্কুলগামী শিক্ষার্থীদের দেওয়া হবে করোনার টিকা, সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পাঁচ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। বর্তমান পদ্ধতিতে এডিস নির্মূল প্রায় অসম্ভব বলছেন কীটতত্ত্ববিদেরা, ডেঙ্গুর দায় জনগণের উপরে না চাপানোর পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ই-ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ আপাতত দেখছেন না আইনজীবীরা। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে ভোক্তা অধিকারে মামলা করার পরামর্শ। এদিকে প্রতিষ্ঠানটির দেনা ১,০০০ কোটি টাকায় কিভাবে দাঁড়ালো তা খতিয়ে দেখছে পুলিশ। গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এতে কার কতটুকু দায় খতিয়ে দেখা হচ্ছে। ই-ভ্যালির দেনা কিভাবে ১,০০০ কোটি টাকায় দাঁড়ালো তাও দেখবে পুলিশ। যেমন অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। অভিযোগ তো আসলে যে কেউ অভিযোগ করলে আমরা অভিযোগ নিচ্ছি। এদিকে রাসেল শামীমাকে গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় গ্রাহকদের টাকা ফেরতের বিষয়টি। তবে টাকা ফেরতের কোনো সুযোগ দেখছেন না আইনজীবীরা, বলছেন শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে যেতে। গ্রাহকদের টাকা ফেরত পাওয়াটা ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। কেন আমি এখানে বলি, এখানে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যেটা দেখেছি যে তাদের দেনা হলো ১,০০০ কোটি টাকা আর তাদের ব্যাংকে আছে মাত্র ৩০ লক্ষ টাকা। এই বাদবাকি টাকা এখন কোথায় গেল? তবে ই-ভ্যালির প্রতারণায় নিজেদের কোনো দায় দেখছে না ই-ক্যাব, উল্টো গ্রাহকদেরই সচেতন হতে বলছে তারা। কিভাবে ই কমার্স কোম্পানিগুলো পরিচালিত হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অলরেডি এটা পাবলিক, সেটার আওতায় ব্যবসা পরিচালিত হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ ঘটে এটা সরকার দেখবে, সরকারের বিভিন্ন সংস্থা দেখবে। অ্যাসোসিয়েশনের তো কোনো এই টাইপের কোনো এক্সিকিউটিভ পাওয়ার না এগুলো দেখার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় বলছে টাকা ফেরাতে মামলা করতে হবে ভোক্তা অধিকারে। এ নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে গুলশানের পর রাসেল শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন এক সরবরাহকারী। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই-ভ্যালির মতো প্রতারণা করছে এমন সব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার এ.কে.এম. হাফিজ আক্তার। তিনি বলেন, ই-ভ্যালি সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান খুলে যারা অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি, শুল্ক গোয়েন্দার পরিচয় ও বিদেশ থেকে গিফট পাঠানোর কথা বলেও অর্থ আদায় করত। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গত ৬ মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। প্রতিদিন চক্রটি ব্যাংকে ১০ থেকে ১৫ লাখ টাকা লেনদেন করত। এই ধরনের প্রতারণা যদি বেশি বেশি ধরা পড়ে তাহলে হয়তো এই প্রতারণাগুলি যে একদম খোলা মাঠে কাজ করে যাবে সেগুলি কমে যাবে। বলে গেলে একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম ফিরে আসবে। কারণ আমরা চাই ডিজিটাল প্ল্যাটফর্ম ই কমার্স এটি আরও দেশের মধ্যে এটি প্রসারিত হোক এবং এটা সুফলও পাচ্ছে অনেক। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেই কাজগুলি করে যাচ্ছে। ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে অনেক জুয়ার ক্লাব। ক্লাব ভিত্তিক ক্যাসিনো বন্ধ হলেও এখনও চলছে অনলাইনে। এসব জুয়ারিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুয়ার আসর থেকে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
2 বছর আগেও জুয়ার আসরে মুখর ছিল রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাব, কিন্তু ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে এটি। শ্যাওলা পড়েছে ক্লাবের আঙিনায়, পানি জমে স্যাঁতসেঁতে হয়ে আছে মেঝে। একই অবস্থা ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবের। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় সিলগালা করে দেওয়া হয় ক্লাবটি, তারপর থেকে এখানে নেই কারো আনাগোনা। ক্লাব ভিত্তিক জুয়া বন্ধ হলেও এখনও অনলাইনে চলছে ক্যাসিনো। এই বিষয়ে সাইবার মনিটরিং ইউনিট সতর্ক রেখেছে র্যাব, তথ্য পেলেই যাচ্ছে অভিযানে। ক্যাসিনো জুয়া বলে আর থাকছে না, এখন সবাই অনলাইন কেন্দ্রিক জুয়া খেলছে। র্যাব সাইবার মনিটরিং সেল আছে, যার মাধ্যমে আমরা নিয়মিত অনলাইনে যারা এই ধরনের জুয়ার সাথে সংশ্লিষ্ট হচ্ছে বা অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটিস অপরাধ কাজ করছে অনলাইনে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। র্যাব বলছে বিভিন্ন অ্যাপ ও সাইট ব্যবহার করে বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার মাধ্যমে চলছে অনলাইন জুয়া। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। সাম্প্রতিক সময়ে যে অনলাইন জুয়া যেগুলো দেখেছি, এক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এদের যে পেমেন্ট, এই পেমেন্টটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করা হয়, যেটা বিটকয়েনের মাধ্যমে করা হয়। এই যে অনলাইন জুয়া, সেক্ষেত্রে আমরা দেখেছি যে IPL জুয়া দেখেছি বা বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব খেলার সময় তাদেরকে জুয়া দেখেছি। 2019 সালের পর বড় কোনো অভিযান না চললেও মাঝে মধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে জুয়ারিদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সভাকে সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির বৈঠক বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হবে জানিয়ে ভোট নিয়ে সহিংসতার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বসে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, এসব সংগঠনের বেশ কয়েকটি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। নেতাদের বলেন, এদের সভা সমাবেশে না যেতে। এইসব দোকান অনেকে খুলে থাকে চাঁদাবাজির জন্য। এগুলো আসলে চাঁদাবাজির প্রতিষ্ঠান সবাই করে তা না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে নিরঙ্কুশভাবে এরা চাঁদাবাজি নির্ভর, চাঁদা নির্ভর পার্টি, এবং এরা দলের নাম ভাঙায়। এ সময় ওবায়দুল কাদের আরও জানান, নির্বাচন কমিশন গঠন হবে সংবিধান অনুযায়ী, আর দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে ভোট হবে নির্ধারিত সময়েই। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলনও ইনশাল্লাহ যথাসময়ে। নানা পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপির টানা 3 দিনের বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি সরকারের বিরুদ্ধে সিরিজ ষড়যন্ত্র। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে স্থগিত 161টি ইউনিয়ন পরিষদ, 9টি পৌরসভা, স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের প্রচার। সোমবার অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত 6 জেলার 63 উপজেলার 161টি ইউপি নির্বাচনে অংশগ্রহণকারীরা। এদিকে এরই মধ্যে নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগামীকাল প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি না থাকলেও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। শিগগিরই স্কুলগামী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জ পৌরসভার মিলনায়তনে এক মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ফাইজারের টিকার মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে। এ বিষয়ে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি। ফাইজারের টিকা যেহেতু -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়, সে কারণে যেসব এলাকায় টিকা রাখার ব্যবস্থা আছে সেখানে শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে। যারা 12 থেকে 17 বছর বয়সের তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুমোদন দিয়েছে। আমাদের কাছে যে টিকাটা আছে অর্থাৎ ফাইজার, এই টিকাটি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিব। যে ফাইজার টিকা একটি খুবই তাপমাত্রা সংবেদনশীল টিকা। প্রাথমিক পর্যায়ে যেখানে যেখানে এই ব্যবস্থা বর্তমানে আমাদের কাছে আছে সেই এলাকায় আমরা দেওয়ার কর্মসূচি হাতে নিব।
5 অক্টোবর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় এই 2 শিক্ষাবর্ষের যারা 1 ডোজ টিকা দিয়েছে তারাই হলে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে টিকা দেওয়ার সনদ এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে আসতে হবে। সেই সঙ্গে 26 সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস কবে থেকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। চার মাসে একদিনের সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড গত 24 ঘন্টায়। নতুন করে আক্রান্ত 1190 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.05%। আর মৃত্যু হয়েছে আরও 35 জনের। সংক্রমণ প্রাণহানি কমলেও এখনই এ নিয়ে স্বস্তির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। গত 24 ঘন্টায় 808 ল্যাবে 19,668 নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে 1190 জনের। এ সংখ্যা গত 16 সপ্তাহে সর্বনিম্ন। আর শনাক্তের হার দাঁড়িয়েছে 6.05%। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,41,300 জনে। এদিকে করোনায় মৃত্যু হয়েছে আরও 35 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে 19, চট্টগ্রামে 6 এবং রাজশাহী ও খুলনায় মারা গেছেন 3 জন করে। এ নিয়ে মোট প্রাণহানি 27,182 জনের। সংক্রমণ মৃত্যু কমের দিকে থাকলেও এখনই এ নিয়ে স্বস্তিতে থাকার সময় আসেনি বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কোভিড-19 বিরুদ্ধে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধমূলক যে ব্যবস্থা, যে আচার-আচরণ, সেটা থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু আমাদের মধ্যে এটা আবার অন্যান্য দেশের মতোই বেড়ে যাবে। গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1,645 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 14,98,654 জনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনে ধারণকৃত ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিক্স ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণ করা এ ভাষণে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে 5টি প্রস্তাব তুলে ধরেন। প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে প্রধান দেশগুলোতে কার্বন নির্গমন হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী অন্যান্য প্রস্তাবের মধ্যে জলবায়ু তহবিল, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর, কার্যকরী জ্বালানি সমাধান, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। বিশ্বের বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোকে তাদের কার্বন নির্গমন হ্রাস করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যে কাজ করতে হবে শিল্পোন্নত দেশগুলোকে। জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন অঙ্গীকার পূরণ করা জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় সরকার অগ্রণী ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বাধিক বিস্তৃত অভ্যন্তরীণ সৌরশক্তি কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লাখ রোহিঙ্গার কারণে বাংলাদেশ গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান। বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার প্রভাব ছাড়াও 11 লাখ রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার কারণে বাংলাদেশ গুরুতর জলবায়ু প্রভাবের সম্মুখীন হচ্ছে। জলবায়ু ঝুঁকি ফোরাম CVF এবং V20-র সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণে ৮ দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশের জন্য বিনিয়োগ আনতে এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলতে সৌদি আরব সফরে গেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 2019 সালে সে দেশের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। তখন তাদের সঙ্গে বাংলাদেশের কয়েকটি চুক্তি হয়েছে এবং কয়েকটি প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু করোনার কারণে এতদিন সেই চুক্তি ও প্রকল্পের তেমন অগ্রগতি হয়নি। সেই সব চুক্তি নিয়ে আলোচনা হবে সফরে। আমি অনেকদিন থেকেই চাচ্ছিলাম যে ওই সময় যে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যাব ফলো আপ করার জন্যে, সেটাইকে আমরা এখন সেই ফলো আপ সফর। এটা এর বাইরেও তিনি জ্বালানি সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আহ্বান জানাবেন সৌদি সরকারকে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন এবং কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সালমান এফ রহমান। ওনারা এখানে বিনিয়োগ করবেন, জ্বালানি খাতে ছিল, তারপর আমাদের পাওয়ারে সেক্টরে ছিল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, তারা এখানে ট্রান্সফরমার্স তারা তৈরি করতে চেয়েছিল। এভাবে এ ধরনের অনেকগুলি প্রকল্প আছে, এগুলি সব নিয়ে ফলো আপ আমরা করব। 2018 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশের বাদশাহ ও যুবরাজের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই সময় তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই বিষয় নিয়েও আলোচনা হবে সফরে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লিঙ্ক, সেটা সৌদি ডেভেলপমেন্ট ফান্ড যেটা আছে তারা সেটা ফাইন্যান্স করবে কিনা, সেটা একটা। মাননীয় প্রধানমন্ত্রী চান কক্সবাজারকে উন্নয়ন করাটা, কনফারেন্স সেন্টার, হোটেল, তো এগুলি সব কিছু নিয়ে কক্সবাজার ডেভেলপমেন্ট নিয়েও আমরা চেষ্টা করব। 8 দিনের সফরে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতে 2 দিনে ভেসে এলো 3 যুবকের মরদেহ। শনিবার দুপুরে নাজিরা টেক পয়েন্টে একজনের মরদেহ উদ্ধার করে জেলেরা। এর আগে শুক্রবার আরও 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এদের মধ্যে 2 জন পর্যটক এবং আরেকজন স্থানীয় বাসিন্দা। যশোর থেকে কক্সবাজারে বেড়াতে আসেন 7 বন্ধু। শুক্রবার সকালে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন ঐশিক ও অভ্র। পরে সিগাল পয়েন্ট থেকে ঐশিকের মরদেহ উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। আর শনিবার নাজিরা টেক পয়েন্ট থেকে জেলেরা উদ্ধার করেন অভ্রর মরদেহ। 2 জন নিখোঁজ ছিল, তার 2 জনকে শনাক্ত করা হয়েছে। কিছু জেলেরা মাছ ধরতে সাগরে গেছে, ওখান থেকে বেশি আসতেছে এই লাশগুলি। এরা সাগরে যাবার সময়, দেখার সময় এরা বোটে উঠে নিয়ে আসে। এছাড়া শুক্রবার সিগাল পয়েন্ট থেকে মোহাম্মদ ইমন নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার হয়। তার বাড়ি কলাতলির চন্দ্রিমা এলাকায়। ওনার পরনে ফ্যান ছিল আর একটা যে গঞ্জি ছিল আর কি। তো যাই হোক, আমরা পুলিশকে খবর দিয়েছি। ঐশিক ও অভ্রের মৃত্যুর ঘটনায় তাদের 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 4 জনকে আমাদের কাছে এনেছি, তাদের সাথী, যাদের মাধ্যমে আমরা আসলে কিভাবে এদের মৃত্যু হলো এবং এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেই সংক্রান্ত তথ্যাদি উদ্ঘাটন করার চেষ্টা করছি। এদিকে গেল 24 ঘন্টায় কক্সবাজারে আরও 2 যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারাও কক্সবাজারে বেড়াতে এসেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা সহ 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিয়ন্ত্রিত যান চলাচলই বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা। কুমিল্লার মনোহরগঞ্জে শনিবার সকাল 11:15টার দিকে বাস ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে নোয়াখালীগামী অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 3 জন নিহত হন। আহত হন আরও 3 জন। সিএনজি ছিল, তাকে মুখে করে নিয়ে ফিডার ভাঙি দোকানের দিকে দিয়ে দিচ্ছে এবং সিএনজির যাত্রীগুলা সবগুলো মারা গেছে। রাস্তার উপরে দাঁড়ানো একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খায় এবং ধাক্কার সাথে সাথে ট্রাক্টরটি আমাদের দোকানের সামনে গিয়ে ধুমড়ে মুচড়ে পড়ে। সিএনজির 3 জন
দুজন যাত্রী সহ ড্রাইভার সহ 3 জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়েছে, আর 2 জন শিশু সহ একজন নারী তারা নাথেরপুরা ভুইয়া মেডিকেলে আহত অবস্থায় ভর্তি আছে। সিলেটের গোলাপগঞ্জে পণ্যবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। তারা হলেন বিয়ানীবাজারের 70-এর বেশি বয়সী শফিকুদ্দিন ও তার নাতি 1 বছরের আরিয়ান আহমদ। এ ঘটনায় আহত 4 জনও একই পরিবারের সদস্য। বেলা 11:30টায় সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানাপিং এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার 2 যাত্রী। এ ঘটনায় আহত আরও 2 জন। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশপাড়া মোড়ে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া রাজধানীর পল্টনের 0 পয়েন্টে ভ্যান উল্টে চালক জয়নাল আবেদিন এবং কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গুর দায় জনগণের উপরে না চাপিয়ে এডিস নির্মূলে উন্নত পদ্ধতি প্রয়োগের পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদেরা। বলছেন বর্তমান পদ্ধতিতে এডিস নির্মূল প্রায় অসম্ভব। জবাবে সিটি কর্পোরেশন বলছে ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি চালুর বিষয়ে কাজ চলছে। 2019-এর পর সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে 15,000। দক্ষিণ ঢাকার জুরাইন, শনিরাকড়া, যাত্রাবাড়ি এবং উত্তর ঢাকায় মিরপুর উত্তরাকে এরই মধ্যে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় এক সেমিনারে মশা নিধনের নানা অসঙ্গতির কথা তুলে ধরলেন কীটতত্ত্ববিদেরা। তারা বলছেন ওষুধ ছিটিয়ে বা ফগিংয়ে মশা নির্মূল করা এখন আর সম্ভব নয়। কীটনাশক অ্যাপ্লাই করার পরে এই 30 ফিট 40 ফিট দূরে 30% মশাও মরেনি এবং লার্জি সাইডে 20% মশাও মরেনি। এটি কিন্তু এই মনিটরিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে। এডিসের বেলায় এই ঢাকা শহরে অন্তত, অন্যান্য জায়গায় কিছু কাজ আলাদা হয়েছে। ঢাকা শহরে এখানে বায়োলজিক্যাল কন্ট্রোল হিসাবে এখনো তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল এবং জেনেটিক কন্ট্রোল, কমিউনিটি পার্টিসিপেশন, এই ধরনের বহু পদ্ধতি। এর জবাবে সিটি কর্পোরেশন বলছে বর্তমান পদ্ধতিতে মশা নিধনে সচেষ্ট তারা। ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি চালু হলে পরিস্থিতির আরও উন্নতি হবে। দক্ষিণের এমন ওয়ার্ড নাই যে কোনো জায়গায় ওষুধ দেওয়া হচ্ছে না একদিন পরে, প্রতিদিন দিচ্ছে, এই কথা আমি বলতে পারবো। সীমাবদ্ধতা আছে এবং এরিয়া বড়, সেটা দিতে হবে। কিন্তু পরীক্ষিত নয়, মানে কিভাবে এটা হবে, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বাংলাদেশের জন্য কতটুকু উপযোগী এবং সেটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো কার্যকর হবে কিনা। হ্যাঁ, আমরা আশা করতেই পারি যে সেটা ভালো কার্যকর হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস নির্মূলের পাশাপাশি এখনই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনা না গেলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করান ব্রাহ্মণবাড়িয়ার ফরহাদ হোসেন। রাজধানীর কুড়িলে অ্যালাইড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় HIV পজিটিভ আসে তার। পরে বঙ্গবন্ধু মেডিকেল ও ICDDRBতে আসে নেগেটিভ। এই ঘটনায় অ্যালাইড ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেছেন ফরহাদের মা। প্রগতি সরণির অ্যালাইড ডায়াগনস্টিক সৌদি আরব যেতে এখানে স্বাস্থ্য পরীক্ষা করান ফরহাদ। পরীক্ষায় HIV পজিটিভ আসে তার। আনফিট হওয়ায় সৌদি আরব যেতে পারেননি তিনি। বিষয়টি মানতে পারেননি ফরহাদ। আবার পরীক্ষা করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ICDDRBতে। এবার 2 পরীক্ষাতেই HIV নেগেটিভ আসে তার। আমার ভিসাটা মারা যাচ্ছে, তো ভিসায় যে টাকাটা দিলাম এটা তারা বলছে যে আপনি কিছুদিনের ভিতর, এই মাসের ভিতর যদি ফিট হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় উনি আর কোনো রেসপন্স নিতে পারবে না। কোনো মা যেমন সন্তান নিয়ে যেমন এরকম প্রতিটা হসপিটালে যেমন ঘোরাঘুরি না করে, এরকম মিথ্যা একটা অপবাদ নিয়ে আমি লজ্জা 1 মাস ধরে আমি ঢাকা শহরে, বুঝছেন, আমি বাড়িটা তালা দিয়ে আমি আমার ছেলে নিয়ে ঢাকা শহরে আছি। ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে ভাটারা থানায় অ্যালাইড ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু দায় স্বীকার করেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তা। উল্টো সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদকের ছবি তোলেন এবং বক্তব্য রেকর্ড করে রাখেন। ধরে নিলাম যে ওর ঝুঁকিপূর্ণ কোনো ইয়ে ছিল না, হ্যাঁ, কোনো রিস্ক ফ্যাক্টর বা মেলামেশার কোনো হিস্ট্রি ছিল না। তারপরেও আসছে। আমি যখন ফার্স্ট টাইম হয়েছে, তো সেকেন্ড টাইম যখন আসছে তখন আমি বলছি ঠিক আছে, আমি আবার ব্লাড নেই, আপনারা আসেন।
আমার জানার মতে মানে এগুলি ডেফিনেটলি ঠিক আছে। ঘটনার তদন্ত এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। শুরুতেই জানাচ্ছি সোনালী। কোয়ারেন্টিন নীতি মানতে নিউজিল্যান্ড সফর পেছানোর শঙ্কা, বিশ্বকাপে চাপমুক্ত থেকে ওপেনারদের পারফরমেন্সের তাগিদ শুভর। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে নতুন কোচ ব্রুজনের বৈঠক, দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবনা বিসিবির। নিউজিল্যান্ডে 14 কোয়ারেন্টাইন নীতি মানতে সাংঘর্ষিক হতে পারে পাকিস্তান সিরিজের সাথে, এতে পেছাতে পারে নিউজিল্যান্ড সফর, ইঙ্গিত বিসিবির। ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষেই টাইগারদের নিউজিল্যান্ড সফর। করোনাকালে সুরক্ষা নিশ্চিত করতে আগেভাগে প্রোটোকল ঠিক করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 14 দিনের কোয়ারেন্টাইন নিয়ম পূরণে আগেভাগে যেতে হবে টাইগারদের। সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় পেছাতে পারে সিরিজ। 3 অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। একদিনের কোয়ারেন্টাইন শেষে প্রথম প্রস্তুতি ওমানের এ দলের বিপক্ষে 7 অথবা 8 অক্টোবর। বিশ্বকাপ দলের সদস্যদের মধ্যে কাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা? বেশিরভাগের কণ্ঠে আসবে ওপেনারদের নাম। তামিম না থাকায় দলের দায়িত্ব পড়েছে নাইম লিটনের উপর। সবশেষ 2 সিরিজের ব্যর্থতা শঙ্কা যাচ্ছে। তামিমের ওপেনিং সঙ্গী শামসুর রহমান শুভ অবশ্য দারুণ আশাবাদী। চাপমুক্ত থাকার টোটকা দিয়েছেন তরুণদের। অধিনায়ক মাহমুদুল্লাহর বুদ্ধিমত্তার উপরেও আস্থা রাখছেন এই ওপেনার। তামিম যখন পাশে ছিলেন, লিটন নাইমরা নির্ভার থেকে এমন করেই হাসতে পারতেন। সাফল্য ব্যর্থতার দায়ভার যে বেশি যেত তামিমের উপর। বিশ্ব আসরে এই 2 ওপেনারের উপর সব দায়িত্ব। দল নিয়ে বিচার বিশ্লেষণে সব আলোচনার সমালোচনার শঙ্কা নাইম লিটনকে নিয়ে। সে চাপ সামলাতে নিজের উপর বিশ্বাস রাখা যেমন জরুরি, তেমনই দরকার দলের বাইরের আলোচনাতে কান না দেয়া। ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে আপনি মেন্টালি যত বেশি স্ট্রং থাকবেন, আপনি সোশ্যাল মিডিয়া যত অ্যাভয়েড করবেন, আমার মনে হয় আপনার জন্য অনেকটা ইজি হবে। আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া আপনি ফলো করবেন বা যত বেশি আপনি চিন্তা করতে থাকবেন যে আমি কি পারবো কি পারবো না, আসলে কনফিউশন রাখা যাবে না। একদম পরিষ্কার মাইন্ড নিয়ে খেলা উচিত। দেশের হয়ে 25 আন্তর্জাতিক ম্যাচ খেলা শুভর চোখে এটাই বিশ্বকাপের সেরা দল। কম্বিনেশন ঠিক রাখতে পারলে খুব বেশি সময় লাগবে না ফর্মে ফিরতে। অধিনায়ক মাহমুদুল্লাহ দলকে গুছিয়ে নিয়েছেন দারুণভাবে। সাফল্যের মন্ত্রে আত্মবিশ্বাসী হয়েছেন। তার সাহসী সিদ্ধান্ত বিশ্বকাপে কাজে দেবে বলছেন এই ওপেনার। এই মুহূর্তে এর থেকে ভালো টিম হয়তো বা আপনি করতে পারবেন না, কারণ এটা বেস্ট পসিবল টিম আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে সবাই অনেক দিন ধরে একসাথে আছে, সবাই অনেক দিন ধরে খেলছে। তো আমার মনে হয় যে আসলে গুড টিম। তা রিয়াদ ভাই সবসময় ভালো ক্যাপ্টেন্সি করে আসছে, তো আমার আশা থাকবে যে ইনশাল্লাহ উনি লিড দিবে সামনে এবং দেশকে একটা ভালো একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যাবে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা নেই। মুস্তাফিজ সাকিব আরও অভিজ্ঞতা অর্জন করবেন আইপিএল খেলে। আসরের শুরুতে মোমেন্টাম পাওয়া গেলে দুর্দান্ত কিছু সম্ভব বলছেন শামসুর রহমান শুভ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিরাপত্তার শঙ্কায় কোনো ম্যাচ না খেলে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড দল। কিউইদের দেশে ফিরে যাওয়ার পর শঙ্কায় পড়েছে ইংল্যান্ডের আসন্ন পাকিস্তান সফর। ইংলিশদের সাথে অস্ট্রেলিয়াও আছে দোটানায়। অক্টোবরে পাকিস্তানে টি-20 সিরিজ খেলার কথা ইংল্যান্ডের, নিউজিল্যান্ড সফর বাতিল করার পর নড়েচড়ে বসেছে 3 লায়ন্স। নিরাপত্তা ইস্যু খতিয়ে দেখে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। এদিকে ইংলিশরা যদি পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয়, অস্ট্রেলিয়াও বেঁকে বসতে পারে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে, পরে সফর নিয়ে সিদ্ধান্ত জানাবে সিএম। করোনায় স্থগিত হওয়া আইপিএলের 14তম আসর আবারও শুরু হচ্ছে। আরব আমিরাতে কাল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি পর্ব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল রাত 8টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। 15ই অক্টোবর শারজায় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসরটি। ভারতে করোনা প্রকোপ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় মে মাসের শুরুতে স্থগিত হয় চলতি বছরের আইপিএল। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে ও ঘরোয়া ক্রিকেটের স্বার্থে জনপ্রিয় এই আসর শেষ করার উদ্যোগ ছিল বিসিসিআইয়ের, যার ফলে আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব।
দুবাই, আবুধাবি ও শারজায় হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির বাকি 31 ম্যাচ। আইপিএল শেষ হওয়ার একদিন পরই সেখানে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। বায়োবাবুলের ধকল এড়াতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলছে না বাটলার, বেয়ারস্টো, ওকস, কামিন্স ও মালানের মতো প্রথম সারির ক্রিকেটাররা। চলতি আসরে 7 ম্যাচে 8 উইকেট মুস্তাফিজের। রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা কাটার মাস্টার। মঙ্গলবার দুবাইতে পাঞ্জাবের মুখোমুখি হবে ফিজের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজনের সাথে বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে আসেনি সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত। ঘটা করেই শুক্রবার ন্যাশনাল টিমস কমিটির সভায় ঘোষণা করা হয় নতুন কোচের নাম। শনিবার ফেডারেশন প্রাঙ্গণে সভাপতির সাথে অস্কার ব্রুজনের বৈঠকের কথা থাকলেও দেখা মেলেনি। তবে বিকেলে হঠাৎ সভাপতির বাসায় উপস্থিত বসুন্ধরা কিংসের হেড কোচ। প্রায় 3 ঘন্টার আলোচনায় সুনির্দিষ্ট কোনো বিষয়ে সুরাহা হয়নি। 2 মাসের চুক্তিতে রাজি নয় ব্রুজন। সর্বনিম্ন 1 বছরের চুক্তির কথা জানিয়েছেন স্প্যানিশ এই কোচ। ক্যাসিনো কাণ্ডে 2 বছর পরও সুদিন ফেরেনি মতিঝিল ক্লাব পাড়ায়। ক্যাসিনোয় জড়িত ক্লাবগুলোর বেশিরভাগই এখনও তালাবদ্ধ, নেই স্বাভাবিক কার্যক্রম। ঘুরে দাঁড়াতে অচিরেই ক্লাব খুলে দেওয়ার অনুরোধ কর্তাদের। সরকারের বিশেষ সহায়তাও চেয়েছেন তারা। ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার আড়ালে ঢাকার বিভিন্ন ক্লাবে দীর্ঘদিন ধরেই চলছিল জুয়া ক্যাসিনোর মতো নিষিদ্ধ কার্যক্রম। 2019-এর 18 সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর উন্মোচিত হয় ঢাকার ক্লাবপাড়ার অন্ধকার জগতের ভয়ঙ্কর দিক। মোহামেডান, মুক্তিযোদ্ধার মতো ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাবসহ মোট 9টি ক্লাবে চলে ক্যাসিনো বিরোধী অভিযান। সম্পৃক্ততা পাওয়ায় সিলগালা করে দেওয়া হয় 6টি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ও ধানমন্ডি ক্লাবের ক্যাসিনো ও বার সিলগালা করা হয়। জড়িত থাকায় মামলা অভিযোগে আসে ক্রীড়াঙ্গনের পরিচিত নাম। ক্যাসিনো কাণ্ডের 2 বছর পার হয়েছে, কিন্তু এখনও যেন সেই কালো দাগ দূর করতে পারেনি ক্লাবগুলো। 2 বছরেও তালা খোলেনি ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, ইয়ংমেন্স ও দিলকুশা ক্লাবের। ক্লাব ভবনে নেই ব্যস্ততা, নেই খেলোয়াড় কর্মকর্তাদের যাওয়া আসা। আরামবাগেই আমরা নয়ডাম কলেজের পাশে একটা মেস ভাড়া নিয়ে সেখানে প্লেয়ারদের রেখেছি, অথচ আমাদের বিশাল জায়গা আছে, ক্লাবে প্যাভিলিয়ন আছে, রুম আছে, সেটা আমরা ইউজ করতে পারতেছি না। তা আমরা কিভাবে আমাদের খেলাধুলাগুলোকে, স্বাভাবিক কার্যক্রমগুলোকে মাটি নিয়ে যেতে পারবো? এটা আমাদের জন্য খুবই একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। ক্যাসিনোর কালিমা মুছে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পরিচালক পর্ষদে বড় নাম আসায় অনেকটাই বদলে গেছে মোহামেডান। অন্যদিকে আর্থিক সংকট থাকলেও মাঠের খেলায় নিয়মিত থাকছে মুক্তিযোদ্ধা, কিন্তু বাকি ক্লাবগুলো এখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যদি ক্লাবগুলো খুলতে না পারি, খেলোয়াড় তৈরি করতে পারছি না, এবং ইয়াং জেনারেশন যারা আছে তারাও বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক কাজে তারা জড়িয়ে পড়ছে। ক্লাবগুলোকে খেলাধুলার স্বার্থে ক্লাবগুলোকে অবশ্যই খোলা দরকার। শুধু আশ্বাসের ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা চাই আমাদেরকে অন্তত দ্রুত ক্লাবগুলো খুলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। ক্লাবপাড়ায় সুদিন ফেরাতে সরকারের বিশেষ সহায়তার দিকে তাকিয়ে ক্যাসিনো কাণ্ডে জর্জরিত ক্লাবগুলো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবারে জানাবো অন্যান্য খবর। রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণ করবে স্পেস এক্সের মহাকাশযান ক্রু ড্রাগন। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে ইন্সপিরেশন 4 অভিযান। এর আগে মহাকাশ থেকে নিজেদের অভিজ্ঞতা জানালেন 4 পর্যটক। লাইভে এসে বিশেষ গিটারও বাজিয়ে শুনিয়েছেন একজন। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। দিনাজপুরে মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আটক 43 জনের মধ্যে 7 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া 11 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা হয়েছে। এর আগে শুক্রবার দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে 43 জনকে আটক করা হয়। এরপর দিনভর যাচাই বাছাই শেষে 7 জনকে জঙ্গি চিহ্নিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সংশ্লিষ্টতা খুঁজে না পাওয়ায় 25 জনকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
করোনাকালে বাল্যবিয়ে ও শিশু শ্রমে যুক্ত হওয়ার কারণে কুড়িগ্রামে চরাঞ্চলে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী। গোপনে বাল্য বিয়ে দিয়ে দেওয়ার ফলে স্কুল ও মাদ্রাসার কোনো ক্লাস ছাত্রীশূন্য হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী আবার গার্মেন্টস সহ বিভিন্ন পেশায় যোগ দেওয়ায় ছেড়ে দিয়েছে স্কুল। কুড়িগ্রাম সদরের ধরলা নদীর চরে শারদোব আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের নবম শ্রেণীর 9 ছাত্রীর 8 জনেরই বিয়ে হয়েছে এবছর। একা হয়ে যাওয়া নার্গিস নাহারও বাল্য বিয়ের ঝুঁকিতে। সবগুলোরে বিয়ে হয়েছে করোনার মধ্যে 8 জনকার, আর আমি একাই আছি। তা আমার স্বপ্ন আমি এসএসসি পাশ করে কলেজ পড়ব। করোনাকালীন দীর্ঘ ছুটির পর কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ ধরনের ঝরে পড়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কোনো ক্লাস প্রায় ছাত্রীশূন্য হয়ে পড়েছে। আর্টসে আমাদের আমরা 11 জন ছিলাম, তার মানে বাকিগুলোর বিয়ে হয়েছে, আর আমার মাত্র 2 জন। আর সায়েন্সে অনেকেরই বিয়ে হয়েছে। শিক্ষকরা বলছেন শুধু বাল্য বিয়ে নয়, দারিদ্রতার কারণে অনেক ছাত্রছাত্রী গার্মেন্টস সহ বিভিন্ন ক্ষেত্রে যোগ দিতে চলে গেছে অন্য জেলায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নেমেছে 50 ভাগের নিচে। প্রতিষ্ঠান খোলার পরে দেখলাম যে 9-10-এর মেয়েরা নাই। খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। দূরীকরণের কারণে তারা বিভিন্ন এলাকায় যা কাজকর্ম, ফ্যাক্টরি, মিলের মধ্যে তারা কাজ করতেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কেন এমনটি হচ্ছে এটি নিয়ে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে এটি জেলা প্রশাসক সহ সবাই বসে এই বাল্য বিয়ে রোধ কীভাবে করা যায় সেজন্য আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জেলা শিক্ষা অফিস জানিয়েছে এবছর রৌমারীর 4টি বালিকা বিদ্যালয়ের 118 জন ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রী যোগ দিয়েছেন গার্মেন্টসের কাজে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কোনো সবজির দাম 100 ছাড়িয়েছে। বেড়েছে মুরগি, ডিম ও মাছের দামও। 2 সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামে। শীত না পড়লেও শীতের সবজি সহ বাহারি রকমের সবজির অভাব নেই বাজারে। তবে যে ক্রেতাদের জন্য এই পসরা বাজারে এসে তারা পড়েছেন বিপাকে। 50 থেকে 60 টাকা কেজির নিচে বাজারে মিলছে না কোনো সবজি। শনিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় শীতের সবজি হিসাবে পরিচিত সিম, টমেটো, গাজর কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আর সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স ও পটলের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব সবজির দাম একটু বাড়ছে। 50-এর নিচে কোনো মালই নেই। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের খাবারের তালিকায় সর্বদা প্রাধান্য পাওয়া ডিমের দামও ডজনে বেড়েছে 10 টাকা। আর মুরগির বাজারে যেন হাত দেওয়া দায়। 2 সপ্তাহের ব্যবধানে সোনালিকা মুরগির কেজিতে দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। আর ব্রয়লারের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে তো আপনার 220, 30, 40 টাকা ছিল, এখন 300 টাকা ব্যস্ত আমাদের। এমন ছাড়া চলছে বাজার, কোনো মানে এত আকাশ পাতাল হইলে তো মানে দোকানদার লেগে ক্ষতি। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। গত সপ্তাহের প্রথম দিকে চিনির দাম কেজি প্রতি 74 থেকে 75 টাকা নির্ধারণ করে দিলেও এখনও তা বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে। এ অবস্থায় বরাবরের মতোই অসহায় ক্রেতারা ক্ষোভ ঝেড়েছেন। বাসা ভাড়া দিয়ে তো ম্যাক্সিমাম টাকাই চলে যায়, আর বাজারে এসে তারপরে মাস শেষে শূন্য হাতে থাকতে হয় আর কি। যেখানে 1 কেজি সবজি লাগে, দেখা গেল আমরা আধা কেজি সবজি কিনলাম। আমরা তো নির্দিষ্ট একটা বেতনে চাকরি করি, তো আমাদের কাছে হয়তো সহনশীল না হলেও কিনতে হচ্ছে, আর অসহনশীল হলেও কিনতে হচ্ছে। অনিয়মিত বাজার মনিটরিংয়ের রীতি থেকে বেরিয়ে এসে প্রতিদিনই বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা। সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বাজারে তেল ও চিনির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুর নগরীর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত মনিটরিং করছেন, তাই দ্রুত এর সমাধান হবে বলে জানান তিনি। তেলের দাম বাড়ছে, তেলের আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে, আমরা মনিটর করছি। যখন একটু কমছে আমরা বসে আবার সেটা ঠিক করে দিচ্ছি। একই রকম চিনির বাজার, আবার যখন পেঁয়াজের বাজার বেড়েছিল পেঁয়াজের বাজার কমে এসেছে। আমরা পুরোপুরি মনিটর করছি, কিন্তু কোথাও কোথাও বিভিন্ন কারণে কোনো সময় কোনটা বেড়ে যাচ্ছে, কোনটা কমে যাচ্ছে। মহাকাশ থেকে নিজেদের অভিজ্ঞতা জানালেন ইন্সপিরেশন 4-এর 4 বেসামরিক পর্যটক।
লাইভে সে বিশেষ গিটার বাজিয়ে শুনিয়েছেন তাদেরই একজন ক্রিস্টোফার সেমব্রস্কি। রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণ করবে স্পেসএক্সের মহাকাশযান ক্রু ড্রাগন। Dragon Resilience. We're cruising right now at 580 kilometers above the Earth, going about 7. পৃথিবী পৃষ্ঠ থেকে 580 কিলোমিটার উঁচুতে অবস্থান করছেন 4 পর্যটক। তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকেও 160 কিলোমিটার উপরে। অথচ এই 4 জনের কেউই নভোচারী নন। পুরো সফরটি স্পন্সর করেছেন শিফট 4 পেমেন্টের মালিক 38 বছর বয়সী ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। সঙ্গে আছেন ক্যান্সার জয়ী হেলি আর্সেনিক্স, মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য ক্রিস্টোফার সেমব্রস্কি ও ভূবিজ্ঞানী সিয়ান প্রক্টর। যখন প্রথম রকেটে চেপে বসলাম মনে হচ্ছিল সময় খুব ধীরে এগোচ্ছে। তারপর শেষ 5 মিনিট মনে হচ্ছে সময় দ্রুত এগোচ্ছে। তারপর সব অদৃশ্য হয়ে গেল। সবকিছুই তখন ভাসমান। আর এসব এত দ্রুত ঘটছিল যে কি করব বুঝতেই পারিনি। ক্রু ড্রাগন থেকে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আর্সেনিক্স। তিনি মহাকাশে যাওয়া সবচেয়ে কম বয়সী মার্কিনী। এই জানালা দিয়ে পুরো পৃথিবীকে দেখতে পাচ্ছি। এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। শুধু তাই নয়, মহাশূন্যে বিশেষ গিটার বাজিয়ে শুনিয়েছেন আরেক পর্যটক সেমব্রস্কি। তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার যাত্রা শুরু করে স্পেসএক্সের মহাকাশযান ক্রু ড্রাগন। এর 10 মিনিট পরেই কক্ষপথ স্পর্শ করে ক্যাপসুল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।